এই মুহূর্তে জানা যাচ্ছে যে গত দুদিন ধরে চলতে থাকা সিবিআই তদন্ত আজ শেষ হয়ে গেছে, আর মিস আয়েশা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন তার নিজের এই বাড়িতে। এমনটা মনে করা হচ্ছে যে এই হাই প্রোফাইল কেসে মিস আয়েশা সিবিআই এর জন্য সাক্ষী দিতে রাজি হয়েছেন, তাই ওনাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে আর ছেড়ে দেওয়া হচ্ছে। ম্যাম, এটা কি সত্যি যে আপনি সিবিআই এর জন্য সাক্ষী দিতে রাজি হয়েছেন? ম্যাম, পুলিশ আপনাকে নিজের থেকে সিকিউরিটি দিচ্ছে নাকি সিবিআই? ম্যাম, এটা কি সত্যি যে আপনার কাছে উপযুক্ত প্রমাণ আছে? আপনি কোর্টে সাক্ষী দিতে চলেছেন? ম্যাম, সত্যি ইনি হলেন মিস আয়েশা, যিনি এত কড়া নিরাপত্তার মধ্যে নিজের বাড়ির ভিতরে ঢুকে গেলেন কোনো প্রশ্নের উত্তর না দিয়ে। ম্যাডাম, খাবার রেডি আছে, দিয়ে দেবো কি? না, আমার খিদে নেই। তুমি একটা কাজ করো, ওনাদের খেতে দিয়ে দাও। হ্যাঁ ম্যাডাম। আমার খুব ভয় করছে। একই কথা বলছেন আপনি? কিসের ভয় পাচ্ছেন? ওরা যদি আমাকে মেরে ফেলার চেষ্টা করে? ম্যাডাম, আপনার কিচ্ছু হবে না। আপনার সুরক্ষার জন্যই আমরা আপনার সাথে আছি। আমি একটা কাজ করছি, প্রথমে ওপরে গিয়ে আপনার রুমটা চেক করছি। আপনার রুমটা চেক করেছি, সবকিছু ঠিক আছে, আর আপনি গিয়ে রেস্ট নিতে পারেন। দেখুন, আপনার কিচ্ছু হবে না। আর তাছাড়াও শুধুমাত্র একটা রাতের ব্যাপার, সকালে কোর্টে রায় বেরিয়ে যাবে আর ওরা গড়াদের পিছনে চলে যাবে। ইউ জাস্ট রিল্যাক্স। ম্যাডামকে সুরক্ষিত রাখা আমাদের সকলের দায়িত্ব। ওপর থেকে স্ট্রিক্টলি অর্ডার আছে, তাই সারা রাত সাবধানে থেকো। ওকে স্যার। ঠিক আছে? খাওয়া শেষ হলে নিজের নিজের পজিশন নিয়ে নিও। ম্যাডাম, 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 দরজা খুলুন। ম্যাডাম, দরজা খুলুন। দরজাটা খুলুন ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম, ও শিট। স্যার এক মিনিট, স্যার জানা যাচ্ছে কোনো দুর্ঘটনা ঘটে গেছে। আপনি বলতে পারবেন এই বাড়িতে ঠিক কি হয়েছে? স্যার, এই কেসটা তো সিবিআই এর কাছে ছিল, তাহলে কি সিআইডি কে হ্যান্ড ওভার করে দেওয়া হলো? দেখুন, এখানে একটা মার্ডার হয়েছে বলেই আমরা এখানে এসেছি। এর থেকে বেশি কিছুই বলতে পারবো না। পরে কথা বলছি। একটু সরে যান। আসুন স্যার। ওর মুখটা আর হাতটা তো একদম পুড়ে গেছে। ওর কোনো চিহ্ন তো এই রুমে আর দেখতেই পাচ্ছি না। দেখে তো মনে হচ্ছে যে অ্যাসিড অ্যাটাক হয়েছে। হ্যাঁ দয়া, অ্যাসিড অ্যাটাকই হয়েছে। কিন্তু স্যার, কোথাও তো পড়তো জামা কাপড়ে বা নিচে কোনো অ্যাসিডের চিহ্নই তো নেই। সেটা তো ঠিক। স্যার, স্যার ইনি বাথরুম পড়ে আছেন, মানে স্নান করে বেরিয়েছেন, আর স্নান করার পর উনি এই ক্রিমটা লাগিয়েছিল। এক মিনিট, ওই ক্রিমটায় হাত দেবে না। ওই ক্রিমটাকে চেক করতে হবে। আরে, এ তো কিছুই হলো না। হবে পঙ্কজ, ওয়েট। আরে স্যার, এটা তো দেখলে, এটাতে এমন অ্যাসিড মেশানো হয়েছিল যেটা সঙ্গে সঙ্গে কাজ করে না, 2-3 মিনিট বাদে কাজ শুরু করে। আর যখন কাজ শুরু করে তখন এরকম ভয়ঙ্কর ভাবে কাজ করে। স্যার, তার মানে স্নান করার পর উনি এই ক্রিমটা লাগিয়েছেন, আর সেটার এফেক্ট কিছুক্ষণ পরে হয়েছে। একদম ঠিক। কেউ আসলে একে মারবার জন্যে
এই নিজের যে ক্রিম ছিল সেটা এই ক্রিমটার সঙ্গে বদলে দিয়েছে। এটা এটা কি বলছেন আপনারা? কি কি ব্যাপার? আপনি মনে হচ্ছে একটু বেশি ঘাবড়ে গেছেন। হ্যাঁ, কি জানেন আপনি এদের ব্যাপারে? না স্যার, আমি কিছুই জানি না। ম্যাডাম তো এই ক্রিমটা রোজই ব্যবহার করতো। আর এটা খনি ভালো মতোই জানতো, আর এটারই সুযোগও নিয়েছে। যেই হোক না কেন আয়েশাকে খুব কাছ থেকে চিনতো। আচ্ছা, ওটা আপনি নয় তো? না স্যার। দেখো, আমরা জানি তুমি কিছু জানো। না ম্যাডাম, আমি কিছুই লুকাচ্ছি না। ব্যাস এই ক্রিমটা আমি লুকিয়ে লুকিয়ে কখনো কখনো ব্যবহার করতাম, আর আজও এই ক্রিমটা আমি মেখেছি। এক মিনিট, এই ক্রিমটা তুমি কখন লাগিয়েছো? স্যার, ম্যাডামের ঘরে আসার কিছুক্ষণ আগে, এই ধরুন 8টা নাগাদ। 8টার সময়? চেক করো। স্যার, পুড়ে যাওয়ার তো কোনো চিহ্নই নেই। হবে না, পোড়ার দাগ এই জন্য হবে না কারণ উনি যখন ক্রিমটা লাগিয়েছিলেন ওতে অ্যাসিড ছিল না, মানে ওই ক্রিমটা অরিজিনাল ছিল। তার মানে খনি ক্রিম 8টা থেকে 9টার মধ্যেই বদলে দিয়েছিল। কিন্তু কিভাবে? এখানে এত সিকিউরিটি ছিল। মনে হয় আগে থেকেই কেউ রুমে ছিল। এটা কি করে হতে পারে স্যার? কারণ ম্যাডাম এখানে আসার আগে আমি এই রুমটাকে ভালো করে চেক করেছিলাম, এখানে কেউ ছিল না। আর তাছাড়া ম্যাডামের চিৎকার শুনেই আমরা দৌড়ে এখানে এলাম, আর দেখি দরজা ভেতর থেকে লক স্যার। হ্যাঁ স্যার, আর ভেতরে আসার জন্য আমাদের দরজা ভাঙতে হয়েছিল। ঠিক আছে, আপনারা এখন আসুন, প্রয়োজন পড়লে আবার ডেকে নিচ্ছি। ওকে স্যার। রুমের ভিতরে কেউই আসেনি, কিন্তু রুমটা চেক করতে কনস্টেবলই এসেছিল। পুরবি একটা কাজ করো, এদের সবার ব্যাকগ্রাউন্ড চেক করো। ততক্ষণে আমরা জানার চেষ্টা করি যে ব্যাপারটা কি। এত মিডিয়া, সিবিআই এর কেস, এতগুলো সিকিউরিটি, কি কারণে? অ্যাকচুয়ালি আয়েশা খুব বড় খেলোয়াড় ছিল, লাইক এজেন্ট। যে ধরনের এজেন্ট দুটো পার্টির মধ্যে ডিল করিয়ে মাঝখান থেকে ভালো কমিশন নিয়ে সরে যায়। শুধু এটা ধরে নিন যে আয়েশাও এই ধরনেরই এজেন্ট ছিল, কিন্তু টপ লেভেলের। ওর সমস্ত ডিলগুলি লাখ আর কোটি টাকার উপরেই হতো, আর সব কটাই ছিল একেবারে বেআইনি। আমাদের কাছে এসব কিছুরই প্রমাণ ছিল, আমরা ওকে অ্যারেস্টও করেছিলাম। কিন্তু ও হঠাৎ করে রাজসাক্ষী হয়ে গেল। ও নিজের মুক্তির বিনিময়ে 3 জন বড় ব্যবসাদারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের হাতে সব প্রমাণগুলো দিত। আজ কোর্টে শুনানি ছিল, কিন্তু কাল রাতেই ওর মার্ডার হয়ে যায়। 3 জন বড় বিজনেসম্যান, এরা কারা? বিকি, রাহুল, কুমার। এই 3 জনের কাছেই পয়সা আর পাওয়ার যথেষ্ট আছে, যা খুশি করতে পারে। আর যে প্রমাণগুলো আয়েশার কাছে ছিল, আয়েশার কাছে কিছু টেপ ছিল, এই 3 জন বিজনেসম্যানের বেআইনি কাজের কিছু ভিডিও ফুটেজ। তার মধ্যে কুমারের একটা ক্লিপ আমাদের কাছে আছে, এই দেখো দয়া। চিয়ার্স। টাকাটা কবে ট্রান্সফার করছেন মিস্টার কুমার? ব্যাস, যেই আমাদের কাছে গানস পৌঁছে যাবে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। সেসবের চিন্তা আপনি করবেন না মিস্টার কুমার, ওনাদের কাছে অস্ত্রের তো কোনো খামতিই নেই, এমনিতেই তো পড়ে পড়ে জংই ধরছে। হ্যাঁ, তাছাড়া পাওয়ারে থাকার তো এটাই সুবিধা, তাই না? যখন যেটা মন চায় করে না। আপনি শুধু এই কনসাইনমেন্টটা সম্পূর্ণ করে দিন, আমাদের তো একসঙ্গে অনেক কাজ করতে হবে, তাই না? একদম। আর এটা তো সবে শুরু। আমি যতদিন আছি আপনাদের দুজনকে কোনো চিন্তা করার দরকার নেই। এটা একটা স্যাম্পল দয়া, এটা থেকে কিছু প্রমাণ করা যাবে না। অবশ্য প্রমাণ হিসেবে আয়েশার কাছে দেওয়ার মতো অনেক কিছুই ছিল, কিন্তু ও আমাদের কিছুই দেয়নি। ও চেয়েছিল যে এই সমস্ত প্রমাণগুলো ও কোর্টের হাতে নিজেই দেবে। নিজের নিরাপত্তার বদলে ও আমাদের সামনে এই শর্ত রেখেছিল। বাকি টেপগুলো ছাড়া এই টেপ আমাদের কোনো কাজেই আসবে না। এই টেপ আপনার কাজের না হতে পারে, কিন্তু আমাদের কাজে লাগতে পারে। এই 3 জনকে বিরোধে ডাকার জন্য যথেষ্ট। যে লেভেল পর্যন্ত এরা পৌঁছেছে, এদের পক্ষে আয়েশার মার্ডার প্ল্যান করা খুব একটা বড় ব্যাপার নয়। ভিকি, কালকে কোথায় ছিলে? কাল একটা পার্টিতে ছিলাম। এগুলো ওই লোকগুলোর স্টেটমেন্ট আর সিগনেচার, যারা কাল রাত 9টা থেকে 3টে অবধি আমার ক্লায়েন্টের সাথে ছিল। টাইম তো আমরা জিজ্ঞাসা করিনি। দেখুন, আয়েশার মাথা খারাপ ছিল, ও এমনই মন গড়া গল্পগুলো শোনাতো
যাতে ও শাস্তি থেকে বেঁচে যায়, দ্যাটস ইট। আয়েশা আপনাকে ঠকিয়েছে, আপনার বিরুদ্ধে সিবিআই এর কাছে প্রমাণ দিয়েছে। রাগ হওয়াটা তো স্বাভাবিক। হ্যাঁ, ভেবেছিলেন খুন করে দেওয়া যাক ওকে? রাগ নয় স্যার, বরং আফসোস হলো ওর ওপর। কারণ ও চাইলেও কিছু করে উঠতে পারতো না স্যার, কারণ ওর করার মতো কিছুই ছিল না। এটা আমার ক্লায়েন্ট রাহুলের অ্যালিবাই। কাল রাত্রে ইনি কিন্তু নিজের বিজনেস পার্টনারদের সাথেই ছিলেন, এর মধ্যে সমস্ত ডিটেলস আছে। আমার মনে হয় না যে আপনাদের কিছু জানার আছে বলে। আপনারা যেতে পারেন। ধন্যবাদ। মার্ডারের সময় আমার ক্লায়েন্ট ফ্যামিলি ফাংশনে বিজি ছিলেন, আর এই হচ্ছে তার প্রমাণ। মিস আয়েশার কাছে আপনার বিরুদ্ধে প্রমাণ ছিল মিস্টার কুমার। আর এমন প্রমাণ যা আপনাকে বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। আয়েশা খুবই চালাক মেয়ে, ভালো হয়েছে মারা গেছে, নাহলে আমি ওকে মেরে ফেলতাম। মারতেন না মেরে ফেলেছেন? না স্যার, আমি ওকে মারিনি, কিন্তু ওই মানুষটাকে আমি নিশ্চয়ই থ্যাঙ্কস বলবো যে আমার মনের ইচ্ছেটাকে পূরণ করেছে। আপনি যেতে পারেন, তবে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ। আপাতত আমরা কাউকেই অ্যারেস্ট করতে পারবো না। এখানে সবারই কোনো না কোনো কারণ আছে। স্যার, হ্যাঁ স্যার, স্যার একটা কথা জানা গেছে। হ্যালো, হ্যাঁ, সব কিছু তৈরি। একটা কথা মনে রেখো, কোনো ভুলভ্রান্তি যেন না হয়। এই তো দাদা, চলে আসুন, বাস ছাড়বে, বাস ছাড়বে। চাপ বাবা। আরে দাদা, কি হলো? বাস দাঁড়ালো কেন? আরে বাসের সামনে কেউ গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে দাদা। মাঝ রাস্তায়? স্যার, আপনারা এখানে? শহর ছাড়ার খুব তাড়া দেখছি তোর। হ্যাঁ, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তোকে। চল চল। স্যার, আমি কি করেছি স্যার? স্যার, আমার কথাটা তো শুনুন স্যার। স্যার, আমাকে কেন ধরছেন স্যার? স্যার স্যার কি করছেন স্যার? আমাকে কেন ধরছেন? আমি তো ছুটি নিয়ে দেশে যাচ্ছি স্যার। তোর রেকর্ড আমরা চেক করেছি। তুই তো আমাদের বলিসনি, হ্যাঁ, যে আয়েশার আগে তুই মিস্টার কুমারের জেট সিকিউরিটিতে ছিলি? হ্যাঁ স্যার, ওটাই তো আমার কাজ। আর আপনি তো জানেন যে সরকার আমাদের যেখানে পাঠায় সেখানে যেতে হয়। তোমার মোবাইলে কুমারের কল একবার নয় 3 বার, আয়েশার মার্ডারের ঠিক আগে। এটাও একটা কাজ। আপনারা ঠিক বলেছেন স্যার। কুমার আমাকে কল করেছিল, ও আয়েশা ম্যাডামের সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু আমি বারণ করেছিলাম স্যার। ও আমাকে টাকার লোভও দেখিয়েছিল, কিন্তু আমি তবুও কথা বলাইনি। প্রথমে 2 বার বারণ করেছিলি তুই, আর তারপর রাজি হয়ে গেলি তুই। হ্যাঁ ম্যাডাম, এই কুমার স্যার আবার ফোন করছেন। হ্যাঁ, আমাকে কোনো বিপদের ব্যাপারে বলতে চাইছে। ফোনটা দাও। এই নিন। হ্যাঁ বলো। আমি জানতে পারলাম তুমি আমার জন্য চিন্তা করছো, কোনো বিপদ থেকে আমাকে উদ্ধার করতে চাইছো। হাউ স্ট্রেঞ্জ। আমি বলে দিচ্ছি, আমি তোমাকে খুব ভালো মতো চিনি। আর এই সমস্ত কার্যকলাপ না তুমি অন্য কারোর সাথে করো। আর এমনিতেও যদি আমি জেলে যাই, এই টাকাগুলো নিয়ে আমি কি করব? আচার দেবো? এই টাকাটা না তুমি তোমার কাছেই রাখো, এটা তোমারই সাহায্যে লাগবে। কোনো দরকার নেই এই ফোনটা আমাকে দেওয়ার। আমার সাথে গেম খেলার চেষ্টা করে যাচ্ছে, আর তুমি ওকে সাহায্য করছো। আমি কোথায় ম্যাডাম? আপনাকে সাহায্য করছিলাম তো। ঠিক আছে থাক, শুধু এইটুকুনি জেনে রেখো, তুমি যদি ওকে সাহায্য করো না, রক্ষা পাবে না। আমি সিবিআই কে বলে দেবো, যদি আমার কিছু হয় তাহলে সবার প্রথমে তোমাকেই অ্যারেস্ট করবে। তুই গেছিলি না আয়েশার ঘরে ঠিক ওর রুমে ঢোকার আগে? ওর বিউটি ক্রিমটাকে অ্যাসিড ক্রিমে বদলাতে খুব বেশি সময় লাগেনি নিশ্চয়ই, তাই না? এ আপনি কি বলছেন স্যার? আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। যদি তুই সত্যি কথাও বলিস না, তাহলেও
এই কেস যতক্ষণ না সলভ হচ্ছে তুই আমাদের হেফাজতে থাকবি, বুঝলি? এখন চল, নিয়ে চল ওকে, চল চল। আরে স্যার 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 আমি কিছু করিনি স্যার, ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার। হ্যাঁ পুরবি বলো। স্যার ওই ফুটেজটা যেটা ও সিবিআই কে পাঠিয়েছে সেটা ওই ঘর থেকেই শুট করা হয়েছে যেখানে ওর খুন হয়েছিল। তার মানে আয়েশার বেডরুমে? হ্যাঁ স্যার, ওরই বেডরুমে। আসলে এই ফুটেজটা 1 বছর আগের, ফার্নিচার বদলানো হয়েছিল তাই বোঝা যাচ্ছিল না। আর ইউ শিওর? স্যার 100%, এটা সেই ঘরটাই। হ্যাঁ, একটা ভাইটাল ইনফরমেশন দিলে পুরবি, থ্যাংক ইউ সো মাচ। পুরবি বলল যে আয়েশা মিনিস্টার আর মিস্টার কুমারের স্টিংটা ওই রুমেই করেছে। আর যদি এটাই হয়, ক্যামেরা ওই ঘরেই কোথাও লুকানো আছে, তার মানে ক্যামেরা এখনো ওখানেই আছে। রুম তো এটাই। আর এই হলো জানালা। ফুটেজে জানালা রয়েছে, তার মানে এই ফুটেজটা এই দিক থেকেই তোলা হয়েছে। স্যার ফুটেজ অনুযায়ী তো ক্যামেরা এখানে থাকা উচিত। না ভাই, এতটা হাইটে না, ক্যামেরা আই লেভেলে ছিল, আর সেই হিসেব অনুযায়ী এইখানেই কোথাও হওয়া উচিত। আচ্ছা, ওই আয়নার ভিতরে নেই তো? আরে ওই যে আয়নাগুলো থাকে না, যার একদিকে দেখা যায় আর একদিকে দেখা যায় না। ভাই তাহলে তো জানতেই পারা যাবে। কি করে স্যার? তুমি ওই ফিঙ্গার নেল টেস্টের কথা শোনোনি? যে কোনো অচেনা জায়গাতে বা ট্রায়াল রুমে ড্রেস চেঞ্জ করার আগে এই টেস্ট করে নেওয়া উচিত, ফিঙ্গার নেল টেস্ট। তোমার যে নখ রয়েছে সেটা তুমি কাঁচের মধ্যে লাগাও, আর তোমার রিফ্লেকশনে যে নখ আছে আর তোমার যে নখ রয়েছে তার মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে সেটা আসল, আর যদি গ্যাপ না থাকে তাহলে সেটা নকল ওয়ান ওয়ে। যেমন এই মিররটা, এটা ওয়ান ওয়ে মিরর। যদি মিররটা ওয়ান ওয়ে হয় তাহলে তো এর পেছনে জায়গা থাকার কথা। অভিজিৎ, এখানে তো পুরো ফিল্মের সেটআপ লাগানো রয়েছে। এসডি কার্ড তো নেই স্যার। হ্যাঁ, লকার খালি। স্যার মনে হয় টেপটা এখানেই রাখতো। এই জায়গা থেকেও বড় বড় লোকের কেলেঙ্কারি রেকর্ড করেছে, আর এই জায়গায় ব্যবহার করে খুনি ওকে খুন করে দিয়েছে। হতে পারে এই ওয়ান ওয়ে মিরর দিয়ে ওকে ছটপট করে মরতে দেখেছে ও। স্যার তার মানে আমরা যখন ওখানে লাশের সঙ্গে ছিলাম তখনও এখানে ছিল, আর আমাদের যাওয়ার পরে সুযোগ বুঝেও এখান থেকে পালিয়ে গেছে। তার মানে আয়েশা আর পুলিশের অনুপস্থিতিতে লোকটা বাড়িতে ঢুকেছিল, হয়তো বাড়ির পিছন থেকে। ও আয়েশার বিউটি ক্রিমটাকে সরিয়ে বিষাক্ত ক্রিমটা রেখে দেয়, আর তারপর ভিতরে ঢুকে বসে থাকে। তার মানে ও চোখের সামনে আয়েশা ওই ক্রিমটা লাগিয়েছে, আর একটু বাদে ছটফট করতে করতে মরে গেছে। তারপর পুলিশ আর রাখি এখানে আসে, তখনও ভেতরে ছিল। তারপর আমরা এখানে এসেছি, তখনও ভেতরে ছিল। তারপর রাত্রে সুযোগ পেতেই ও টেপগুলো নিয়ে এখান থেকে পালিয়ে গেছে, মনে হচ্ছে ওই রাস্তা দিয়েই। কিন্তু স্যার মেইন গেটে তো পুলিশ দাঁড়িয়ে ছিল, ও মনে হয় পেছন থেকেই পালিয়েছে। এমন তো কিছু নয় স্যার, কিন্তু হ্যাঁ স্যার, প্রায় ধরুন মাঝরাতের দিকে গাড়ির চাকার এরকমই একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম। শব্দটা কোথা থেকে হয়েছিল মনে আছে তোমার? এই তো স্যার, এই পেছনের দিক থেকে, কিন্তু একবারই পেয়েছিলাম স্যার, আর দ্বিতীয়বার শুনিনি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।
স্যার স্যার টায়ারের ঘষার চিহ্ন তো রয়েছে এখানে। এ দেখতে পাচ্ছ এখানে এই তেল আর জল পড়ে আছে। মনে হচ্ছে এসি চালিয়ে গাড়ি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আর তারপর গাড়ি এখান থেকে বেরিয়ে গেছে। ওই কনস্টেবল এই গাড়িরই এই টায়ারের আওয়াজ শুনেছিল। যদি গাড়িটা এখানে অপেক্ষা করেই থাকে তাহলে হঠাৎ এমন কি হলো যে তাড়াহুড়ো করে চলে গেল? স্যার মনে হয় কেউ দেখে ফেলেছিল, ওই জন্য ভয়তে পালিয়ে গেছো। পয়েন্ট আছে। এখানে আশপাশটা জিজ্ঞাসা করে দেখি। নমস্কার। 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 আমরা সিআইডি অফিসার্স। সিআইডি? ম্যাম, কালকে রাত্রে আপনি এখানে কিছু কিছু অদ্ভুত দেখেছিলেন বা শুনেছিলেন, এমন কিছু যা আগে কখনো ঘটেনি? হ্যাঁ, দেখে তো ছিলাম। অনেক রাত পর্যন্ত আমি ঘুমোতে পারিনি। আর রাতে আমি দেখলাম বাড়ির সামনে একটা বড় গাড়ি পার্ক করা আছে, কিন্তু ওটা আমাদের সোসাইটির কারণ নয়। অনেক রাত পর্যন্ত গাড়িটা কিন্তু ওখানেই ছিল। কোন গাড়ি ছিল আপনার মনে আছে কিছু? দেখুন, গাড়ির ব্যাপারে তো আমি বিশেষ কিছু তো জানি না, কিন্তু ওটা HX9 ছিল, কারণ আমার ছেলের কাছেও ওই একই গাড়ি আছে। আই সি। আরো একটা কথা, যতক্ষণ ওই গাড়িটা ওখানে দাঁড়িয়ে ছিল না, গাড়ির ইঞ্জিনটা চালুই ছিল আর ভিতরে একজন বসেও ছিল। আমি এটা দেখছিলাম আর তখনই ওখানে কাউকে একটা আসতে দেখলাম, আমাদের আয়েশার বাড়ির দিক থেকে। ওর হাতে কিন্তু একটা ব্যাগও ছিল। আরে এই যে, কে ওখানে? গাড়িটা তো চলে গেল, কিন্তু এটা বুঝতে পারলাম না যে ওরা কারা ছিল, কেন এসেছিল, আর ওরা আয়েশার বাড়িতেই বা কি করছিল। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। স্যার, তার মানে খুনির সঙ্গে আর একটা লোক ছিল যে গাড়িতে বসে অপেক্ষা করছিল। লাখ টাকার গাড়ি ছিল। কি মনে হচ্ছে কে হতে পারে? সন্দেহের তালিকা এখন ওই তিনজনই রয়েছে। আরটিও থেকে খোঁজ নিয়ে দেখি এই গাড়িটা এই তিনজনের মধ্যে কার কাছে রয়েছে। স্যার, এই ধরনের দামি গাড়ি 3 জনের কাছে আছে। কি? হ্যাঁ স্যার, খুবই শৌখিন লোক, এক একজনের কাছে অনেক গাড়ি আছে। তাহলে এই 3 জনের মধ্যে ওই গাড়িটা কার আছে কি করে জানতে পারবো? তাও সিচুয়েশন অনুযায়ী খুনি এই তিনজনের মধ্যে কেউ মনে হচ্ছে। না স্যার, আমরা তিনজন এই খুনের ব্যাপারে কিচ্ছু জানি না। আপনারা এখানে কেন? স্যার, আয়েশা জীবনকালে তো আমাদের বাঁচা দুষ্কর করেই দিয়েছিল, এখন মরার পরেও আমাদের বাঁচা দুষ্কর করে দিচ্ছে। তার মানে? স্যার, আয়েশার খুনি ও আমাদের প্রত্যেককে ফোন করে 25 কোটি টাকা করে চেয়েছে, তাও আবার 24 ঘন্টার মধ্যে। আর হুমকি দিয়েছে আমরা যদি না দিই তাহলে ও আমাদের টেপ লিক করে দেবে। এর মানে হচ্ছে আমাদের মার্ডারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওই গলাটাকে চিনতে পেরেছেন? না স্যার, আমি চিনতে পারিনি। আপনারাই শুনে নিন, আমি কলটা রেকর্ড করেছি। আয়েশাকে আমি খুন করেছি, আর ওই টেপসগুলো আমার কাছেই আছে। ওই টেপসগুলোর মধ্যে যা প্রমাণ আছে তোমাদেরকে সারা জীবন জেলে রাখার জন্য যথেষ্ট। 24 ঘন্টার মধ্যে কেম্যান ল্যান্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার 23122-তে 25 কোটি টাকা জমা করে দিন, না হলে এই প্রমাণটা পুরো দুনিয়া দেখবে। তোমাদের কাছে 24 ঘন্টা আছে, ভেবে নাও কি করবে। ওকে ট্রেস করো, দেখো কোথা থেকে ফোন এসেছে, কে ফোন করেছিল, দেখো কোনো ডিটেলস পাওয়া যায় কিনা। ওই যে ও অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, ওটা দিয়ে হয়তো জানা যেতে পারে। না, ইন্টারন্যাশনাল ব্যাংক স্যার, কোনো ডিটেল দেবে না ওরা। হ্যাঁ, কথাটা ঠিকই। স্যার, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কল, প্রেস করতে পারছি না। তার মানে কিছুই হবে না? ওই বদমাশকে 25 কোটি টাকা দিতেই হবে? না। কেন দেবেন 25 কোটি টাকা ওই বদমাশ লোকটাকে? হ্যাঁ, আর কেন দেবেন যেখানে আপনারা কিছু করেননি? না কোনো ঘুষ দিয়েছেন আপনারা, না কোনো বেআইনি কাজ করেছেন। তাহলে আপনাদের বিরুদ্ধে ওই টেপে তো কিছুই থাকবে না। হ্যাঁ, যদি আপনারা কিছু করে থাকেন তাহলে। আরে এটা কি বলছেন স্যার? আমরা কিচ্ছু করিনি, আমরা ইনোসেন্ট, আমরা নির্দোষ। আপনি তো অযথাই আমাদের ওপর। আশ্চর্য তো। এনিওয়ে, থ্যাংক ইউ, আমরা নিজেরা সামলে নেব। চলো।
সারিকা, এই রুমটাকে খুব ভালো করে চেক করতে হবে। খুনি এখানে ঘন্টার পর ঘন্টা ছিল, তার মানে এখানে কোনো না কোনো জিনিস নিশ্চয়ই পাবো আমরা, যেটা দিয়ে ওর ডিএনএ টেস্ট করা সম্ভব। ওর চুল, ওর নখ, যা কিছু। এক মিনিট সারিকা, হ্যাঁ একটা ফোর্সেপ দাও। মাই গড, সারিকা এই দেখো। কন্ট্যাক্ট লেন্সেস? ইয়েস, কন্ট্যাক্ট লেন্স। কিন্তু কিন্তু আয়েশার চোখ তো একদম ঠিক ছিল। আমি নিজেও রিপোর্টস চেক করেছি, না ও চশমা পরতো আর না কন্ট্যাক্ট লেন্স। তবে এই কন্ট্যাক্ট লেন্সটা কার হতে পারে? খুনির? না না, খুনির হতে পারে না। একটা চোখের কন্ট্যাক্ট লেন্স খুলে যাবে আর কেউ জানতে পারবে না, এটা ইম্পসিবল। দেখান তো একটু। বেশ হাই পাওয়ারের লেন্স। হাই পাওয়ার লেন্স? কিছু তো আছে এই রুমে। একে তো এই ঘরটা চারিদিক থেকে বন্ধ, কোনো জানলা নেই, কোনো ভেন্টিলেটর নেই। হ্যাঁ? ও ওহো, কি হয়েছে? সারিকা, তুমি জানো তো ওই কালার স্টেন কেমিক্যাল বানানো হয় যা দিয়ে ঘাম টেস্ট করা যায়? হ্যাঁ জানি। গুড, এক কাজ করো, তুমি কালার স্টেন কেমিক্যাল বানাও। খুনি এখানে এই ঘরের মধ্যে ঘন্টার পর ঘন্টা ছিল, আর আমাদের অল্প সময়ের মধ্যে এত ঘাম হয়ে গেল। খুনির তো খুব ঘাম হয়েছিল। ইয়েস, এই ঘামটাকে চেক করব, তার থেকে জানা যাবে যে খুনি কোথায় ছিল, দাঁড়িয়ে ছিল না বসে ছিল না কিভাবে ছিল, সব কিছু। ওই র্যানসাম কলের কোনো মানেই হয় না, ওই কল বোগাস হতে পারে। হ্যাঁ স্যার, কারণটা আমাদের কেস থেকে সরানোর জন্য আর টাকা কামানোর জন্য। এই তিনজনের মধ্যে কেউ আয়েশাকে খুন করে আর ওই টেপটাকে চুরি করে, আর সে বাকি দুজনকে কল করে ব্ল্যাকমেল করছে। কিন্তু স্যার, সে কে? স্যার, আমার তো মনে হয় কুমার হতে পারে। ও ভীষণ রকচটা, যে কারো খুন করতে পারে। আর ওই বাকি দুজন, ওরাও কম যায় না স্যার। এই তিনজনের যেমন পয়সাও আছে তেমন ক্ষমতাও আছে এদের। খুনি এই তিনজনের মধ্যেই কেউ হবে স্যার। আর খুনির একজন সঙ্গীও আছে, যে ওই বাইরে গাড়িতে বসে খুনির জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ, হবে তো এই তিনজনের মধ্যেই কেউ, আর এমন একজন যে আয়েশাকে খুব কাছ থেকে চিনতো। এক্স্যাক্টলি, সেজন্য ও জানতো যে আয়নার পেছনেও আরো একটা রুম আছে, আর আয়েশা কোন ক্রিম ব্যবহার করতো সেটাও ও জানতো। স্যার, এর মানে ওই গোপন জায়গার ব্যাপারে খুনি ছাড়া আর কেউ কিছু জানতো না। এক্স্যাক্টলি। তাহলে স্যার? তাহলে আবার কি করবে দয়া? ধরে ফেলো ওদের। ওদের প্ল্যানিং এই, ওদেরকে ফাঁসাতে হবে। আমাদেরকে এখানে কেন ডাকলো? কোনো আইডিয়া? হয়তো জিজ্ঞেস করার জন্য ডেকেছে, খুনিকে টাকা দিয়েছে কি দিইনি। তাহলে তোমরা দুজন কি টাকা দেবে? তোমাদের কি মনে হয় টাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে? তা তুমি কি করতে চলেছো ভিকি? দেবে টাকা? দেখো, টেপের ব্যাপারে তো কিছু বলতে পারছি না, আর তাছাড়া আমি কোনো বেআইনি কাজ করিনি, এই জন্য টাকা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সরি, আমি টাকা দিচ্ছি না। ও কাম অন ম্যান, এত ঢং করার কি আছে? কিছু করে থাকলে বলো না, শুধু আমরা তিনজনই আছি এখানে। দেখো রাহুল, যদি কথা... এক সেকেন্ড, নাও, সিআইডি মেসেজ করেছে। আরে কোথায় আছে ওরা? কি লিখেছে বল। কোথায় আটকে গেছে, আসতে পারবে না, ফিরে যেতে বলেছে। হোয়াট ননসেন্স ভাই, আমরা কখন থেকে এখানে বসে আছি, শুধু শুধু সময় নষ্ট করে দিল। এবার কি করবে? যাওয়া যাক, আর কি। হ্যাঁ চলো, কাম অন।
এই সে। স্যার, ভিকি, তার মানে ও জানতো যে আয়নাটার পিছনে ক্যামেরা আছে? হ্যাঁ, বাকি দুজনের হয় এরা কিছু জানে না, না হলে আমাদের সামনে অ্যাক্টিং করছে। স্যার আমার তো এই বিকিকেই সন্দেহ হচ্ছে। এবার কি করব? নজর রাখা যাক এর ওপর, কোনো না কোনো ভুল নিশ্চয়ই করবে। হ্যাঁ সারিকা, কালাস্টেন কেমিক্যাল রেডি। ঠিক আছে, চলো। আরে স্যারও যাচ্ছেটা কোথায়? আরে কোথায় আর যাবে পঙ্কজ, বন্ধুদের সাথেই দেখা করতে যাচ্ছে, আবার কি? হ্যাঁ সারিকা, বলো। গুড, কিছু পেলে? মেঝেতে? মেঝেতে শুয়েছিল? মেঝেতে কেন? ওকে ওকে, ঠিক আছে সারিকা, আমি তোমাকে পরে ফোন করছি। বাই। ওই 2 দিন আগে আমি 1124 লাস্টটা এনেছিলাম। হ্যাঁ স্যার। কোথায় ওটা? ওর মুখটা দেখতে হবে। এই যে স্যার। এই জানতে পারেনি তো যে আমরা ওকে ফলো করছি? স্যার, এটা সত্যি সত্যি বাড়িতে ঢুকে গেল। ভেবেছিলাম ও কোনো বন্ধুর সাথে দেখা করবে। হ্যাঁ অভিজিৎ। কি? ডক্টর সালুকে বলে দিয়েছেন যে খুনি কে? কে? ও হ্যাঁ, আমরা এই উইকিকে ফলো করতে করতে ওর বাড়ির কাছে পৌঁছে গেছি। ঠিক আছে, আমরা ওয়েট করছি। অভিজিৎ আসছে। এক মিনিট, এটা কি করছেন আপনারা? আরে এটা কোনো ভদ্রতা হলো কারো বাড়ির ভিতরে ঢোকা? একদম বাজে কথা বলবে না। আমরা সত্যিটা জেনে গেছি। কোথায় লুকিয়ে রেখেছো ওকে? দেখুন, আপনি আমার কথা শুনুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কিচ্ছু করিনি। আমি না আয়েশাকে খুন করেছি আর না এখানে কাউকে লুকিয়ে রেখেছি। আমরা কখন বললাম যে তুমি আয়েশার খুন করেছো? হ্যাঁ, একেই বলে চোরের নজর বোচকার দিকে। দেখুন, আমার কথাটা বোঝার চেষ্টা করুন।
আপনারা আমার কথাটা শুনুন, আপনারা আমার কথা কেন শুনছেন না? হ্যালো, আপনারা এইভাবে ভিতরে ঢুকতে পারেন না। এখানে তো কেউ নেই। আমি বলছি আপনাদেরকে এখানে কেউ নেই, প্লিজ। আরে বন্ধ করুন এগুলো, এইভাবে ভিতরে আপনারা ঢুকতে পারেন না। হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো। আরে ওপরে কিচ্ছু নেই স্যার। আরে প্লিজ দেখুন, এখানে কিচ্ছু নেই, কেউ নেই এখানে। আরে আপনারা তো আমার কোনো কথাই শুনছেন না। আজব তো, কখন থেকে বলছি এখানে কেউ নেই। আরে কেউ নেই এখানে। হ্যালো স্যার, দেখুন আমার কথাটা শুনুন প্লিজ, শুনুন। দেখুন দেখুন, আমি আপনাকে বলছি আমি আয়েশাকে খুন করিনি। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমি সত্যি বলছি। আমরা জানি যে তুমি আয়েশাকে খুন করনি। তাহলে আপনারা এখানে কি খুঁজছেন? 1 মিনিট সব জানতে পারবে। স্যার আসুন। আয়েশা দেবী, আপনার খেলা শেষ, চলে আসুন। সালুনকে স্যার আগেই বলে দিয়েছিল তুমি বেঁচে আছো। আসলে আমি ওর চোখটা চেক করব। আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। তুমি আসলে আয়েশা হতেই পারো না। তুমি তো সে যাকে ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছিল। অন্য কোনো মেয়েকে আয়েশা বানিয়ে নির্মমভাবে ওকে হত্যা করেছো। কে ছিল ওই মেয়েটা? কি শত্রুতা কি ছিল ওর সঙ্গে? ওর সাথে কোনো শত্রুতা ছিল না। আমি শুধু আমার জীবনটাকে বাঁচাতে চেয়েছিলাম। আমি খুব ভালো করে জানতাম যে সিবিআইকে সাক্ষী দেবার পরেও আমি সুরক্ষিত থাকবো না। এই তিনজনেই কিন্তু খুব ডেঞ্জারাস। ওরা আমাকে ঠিক খুঁজে বের করে নিত, আর আমি ভয় পেয়ে বেঁচে থাকতে পারতাম না। তাই আমার সামনে একটাই রাস্তা ছিল, নিজের মরে যাওয়ার মিথ্যে অভিনয় করে সারাটা জীবনের মতো উধাও হয়ে যাওয়া। এই পরিকল্পনাটা আমরা দুজনে মিলে বানিয়েছিলাম। ওই মেয়েটা একটা স্ট্রাগলিং অ্যাক্ট্রেস ছিল। ওকে আমরা ইন্টারনেটের কোনো অনলাইন কাস্টিং এজেন্সি থেকে খুঁজে বার করেছি। রিয়া নাম ছিল ওর। ওকে এই জন্যই সিলেক্ট করেছিলাম কারণ ওর হাইট, ওয়েট সব কিছুই আয়েশার মতো ছিল। আমরা ওকে মিথ্যে মিটিংয়ের অজুহাতে বাড়িতে ডাকি, আর ওকে অজ্ঞান করে দিই, আর ওকে বেঁধে ওই গুপ্ত রুমে রেখে দিই। তোমার প্ল্যান তো কার্যকরী হয়েছিল, তাহলে ফোন করে টাকা চাওয়ার নাটক কেন করলে? আমরা ভাবলাম যে আপনাদের এই তিনজনের থেকে মনোযোগ সরে যাবে, আর আমরা টাকাও পেয়ে যাব নতুন জীবন শুরু করার জন্য। প্রয়োজনের থেকে বেশি চালাকি আর লোভ তোমাদের
নিজেদের জালেই ফাঁসিয়ে দিয়েছে। চিন্তা করো না, তোমাদের জীবন নতুন করে শুরু হবে, কিন্তু সেটা জেলে। ও গড, এই পলিউশনও না আমার স্কিন খারাপ করে দিচ্ছে। এই দেখো পিম্পল বেরোচ্ছে। উফ। স্যার, প্রথমে তো আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের ডকুমেন্টারিতে অংশগ্রহণ করতে রাজি হয়েছেন। স্যার, যেমনটা আপনি জানেন, আমরা আমাদের ডকুমেন্টারির সাহায্যে সিরিয়াল কিলারদের সাইকোলজি মানে এদের মনোবিজ্ঞানকে ভালোভাবে জানার চেষ্টা করছি। স্যার, তাহলে আপনি এ ব্যাপারে কি বলবেন? দেখুন, সিরিয়াল কিলার একজন বিশেষ ধরনের অপরাধী, বিপজ্জনক অপরাধী। এমনি সাধারণ আসামিরা, ওদের কাছে কোনো মোটিভ থাকে, কোনো কারণ থাকে খুন করার জন্য, কিন্তু সিরিয়াল কিলার না, ওদের কাছে কোনো মোটিভ নেই, শুধু নিজেদের শখ পূরণ বা এন্টারটেনমেন্টের জন্য খুন করে। ওরা প্রায় লোকেদের ওপরে বা পরিস্থিতিকে নিজের গ্রিপে রাখার চেষ্টা করে, আর তাছাড়া নিজেদের সিরিয়াল কিলিং ওষুধের ওপরেও অ্যাপ্লাই করে দেখে, তারপরে মানুষের ওপরে। আচ্ছা, এটা কখনো বলা যায় না যে ও কাকে বা কোন কোন লোককে নিজের শিকার তৈরি করবে। সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, সে এজেড বা ইয়াংও হতে পারে। কিন্তু একটা ব্যাপার আছে যেটা ওদের প্যাটার্ন হয় কিলিং এর, সেটা 2-3-4টে খুনের রিপোর্ট দেখার পরেই সেটা বোঝা যায়, আর তখনই আমরা আস্তে আস্তে ওদের পিছু নিতে পারি, তার আগে নয়। অনেক ক্ষেত্রে তো এরা কয়েক মাস ধরে নিজের শিকারের ওপর নজর রাখে, আর যখনই সুযোগ পায় ঝাঁপিয়ে পড়ে আর মেরে ফেলে। এই কারেন্ট কি করে চলে গেল? ওহ গড, এই কারেন্টটা এখনই যাওয়ার ছিল। কে? অনেকবার দেখা গেছে খুনিরা ভিকটিমের জিনিসও সঙ্গে নিয়ে গেছে। ভিকটিমকে খুন করার পরে হয়তো নিজের জয়ের মেডেল ভেবে। যে কোনো জিনিসই হতে পারে, কোনো মহিলার ঝুমকো দুলও হতে পারে বা আংটিও হতে পারে, আবার কোনো নখও হতে পারে, এমনকি ভিকটিমের চুলও হতে পারে, মাথার চুলও।
আমার চুল? সিরিয়াল কিলার্স এরা সবসময়ই একা থাকতে পছন্দ করে, ওদের কোনো বন্ধু হয় না। তাই অন্যদেরকে, এমন লোকেদেরকে এড়িয়ে চলতে হবে যাদের হাব ভাব বা চাল চলনে একটু অন্যরকম কিছু অদ্ভুত ধরনের আচরণ দেখা যায়। তা সত্ত্বেও ব্যাপারটা হলো সিরিয়াল কিলার থেকে বাঁচতে হলে আমাদেরকে সাবধানে থাকতে হবে। সত্যি সাবধানতার প্রয়োজন। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। কোথায়? ঠিক আছে, আমরা এখনই পৌঁছচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সরি, যেতেই হবে। নো প্রবলেম স্যার। স্যার কিন্তু থ্যাংক ইউ, আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর থ্যাংক ডকুমেন্টারি। ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে। ওকে, একদম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। নিয়ে যাও। সালুকে দেখে কি মনে হচ্ছে? বস, মৃত্যুর কারণ এখনো কিছু বুঝতে পারছি না। ল্যাবে নিয়ে গিয়ে দেখছি। আর ডক্টর, এই চিহ্ন? হ্যাঁ দয়া, এই যে চেয়ারে বাঁধা ছিল দড়ি দিয়ে, তারই চিহ্ন এটা। বস, আমি যাচ্ছি, ল্যাবে গিয়ে চেক করছি। স্যার, দিয়া এই পেন্ডেন্টটা পড়েছিল। কোনো বিশেষ লোকের কি এটা? স্যার, এই পেন্ডেন্টে জিপিএস বেস সেফটি অ্যালার্ম আছে। এই পেন্ডেন্ট পরে থাকা ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে, এই পেন্ডেন্টটা দুবার প্রেস করলে পেন্ডেন্ট পরে থাকা ব্যক্তির ইমার্জেন্সি লিস্টে যে কটা নাম্বার থাকবে তাদের কাছে একটা এসওএস মেসেজ যাবে যে এই ব্যক্তি বিপদে আছে। আচ্ছা, কাল রাত্রে এই পেন্ডেন্টটা দুবার টিপেছিল? হ্যাঁ স্যার। কটার সময়? প্রায় 12:30টার সময়। আর ওর এই এসওএস মেসেজ ওটা কার কাছে গেছে? স্যার, ওই দুজনের কাছে। এদিকে এসো। কি নাম তোমাদের? সমর। সমর। নবীন। নবীন। কি সম্পর্ক ছিল দিয়ার সাথে তোমাদের? স্যার, আমার গার্লফ্রেন্ড ছিল। স্যার, আমার কলেজের বন্ধু। যখন দিয়া তোমাদের এসওএস মেসেজ করলো তখন তোমরা কিছু করনি কেন? হ্যাঁ স্যার, এটার জন্য আমারও আফসোস হচ্ছে যে আমি ফোনটা সাইলেন্ট কেন রেখেছিলাম। যদি আমি ফোনটা সাইলেন্ট না রাখতাম, স্যার, আজ দিয়া বেঁচে থাকতো। ফোন সাইলেন্ট ছিল। আর তোমার নবীন, তোমার ফোনটাও সাইলেন্ট মোডে ছিল? না স্যার, স্যার আমি শুয়ে পড়েছিলাম আর আমি বুঝতেই পারিনি কখন আমার ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছিল। আশেপাশের ঘটনা থেকে আমি ওকে এই পেন্ডেন্টটা এনে দিয়েছিলাম, কিন্তু লাভ কি হলো যখন এটা কোনো কাজেই এলো না। ওই ঘটনার ব্যাপারে বলছো? ওই যে চুল কাটা গেছে ওই মেয়েদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এরকম ঘটনা অনেক ঘটেছে এই চত্বরে। এই দিয়ার মতো অনেক মেয়েরই চুল কাটা হয়েছে, কিন্তু কাউকে হত্যা করা হয়নি। আর লোকে তো এটাও বলছিল যে কোনো আত্মা টাত্মার চক্কর আছে। কি বললে তুমি? ভূত, আত্মা? আমি বলছি না স্যার, লোকেরা বলছে। স্যার, এই এলাকার সব মেয়েরা বেশ আতঙ্কিত রয়েছে। সূর্য ডোবার আগেই নিজেদেরকে বাড়িতে বন্দি করে নেয়। কিছু মেয়েরা তো নিজেরাই নিজেদের চুল কেটে ফেলেছে, আর অনেকে সাধু আর জ্যোতিষীদের কাছে যাওয়া শুরু করেছে। তারা মনে করছে এই সাধুদের আশীর্বাদে এই সমস্ত অলৌকিক শক্তির হাত থেকে রক্ষা পাবে। এটা কোনো অশুভ শক্তির কাজই নয়, এটা কোনো মানুষই করেছে। মানুষই করেছে এটা। স্যার, হ্যাঁ ইন্সপেক্টর সুশীল এই কেসটারই তদন্ত করছেন। হ্যাঁ, সুশীল বাবু বলুন। স্যার, কিছু বুঝতে পারছি না। এ প্রচুর মেয়ের চুল কেটেছে, কিন্তু মেরেছে শুধু একজনকেই। শুধু একটা মেয়েকেই মেরেছে? হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? আরো মেয়েদের মারা উচিত ছিল? আমাদের লজ্জা করা উচিত। আমাদের থাকা সত্ত্বেও একটা মেয়ের জীবন চলে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে, অন্য কোনো নিরীহ মেয়ের মৃত্যু হওয়ার আগেই। বুঝেছেন আপনি? স্যার, পুরো ডিটেলসটা চাই আমার, যত তাড়াতাড়ি সম্ভব। যান। স্যার।
স্যার। হ্যাঁ ফেডরিক, এই নিন এই পুরো কাণ্ড কারখানার সমস্ত ফাইল। ইন্সপেক্টর সুশীল এই মাত্র পাঠিয়েছেন। কটা ফাইল পাঠিয়েছে? 8টা। দয়া, অভিজিৎ, ফাইলগুলো ভালো করে স্টাডি করো, চেক করো, দেখো, আর প্রত্যেকটা মেয়ের সাথে কথা বলে দেখো, জিজ্ঞাসা করো ওদের সাথে কি করা হয়েছে। দিয়া ছাড়া আর কোনো মেয়ের যেন প্রাণ না যায়। অদিতি, আপনি বলেছিলেন যে আপনি বিছানায় বসে লাইট অফ করেছিলেন, তারপর কি হয়েছিল? স্যার, হঠাৎ করে একটা জোরালো আলো আমার চোখে পড়লো, আর তারপরে কি হলো আমার কিচ্ছু মনে নেই। আমার শুধু ওই উজ্জ্বল আলো মনে আছে, তার বেশি আর কিচ্ছু নয়। আচ্ছা, তারপরে কি হয়েছিল? ঘরের আলো বন্ধ হয়ে যাওয়ার পর আমার চোখে একটা জোরালো আলো পড়লো, আর তারপর আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না। আমার চোখ একদম ধাঁধিয়ে গেছিল। আচ্ছা, জ্ঞান ফিরে আসার পরে কি হয়েছিল? যখনই আমার চোখটা খুললো আমি দেখলাম কেউ আমার চুল কেটে নিয়েছে। আমি চেঁচালাম আর তারপর আমি পুলিশকে কল করলাম। হ্যাঁ স্যার, আমিও একটা খুব জোরালো আলো দেখেছিলাম। যেরকম টিভিতে দেখেছিলাম সব মেয়েদের সাথে হয়েছে, ওরকম আমার সাথেও হয়েছে। ওই ভূতটা আমার চুল সব কেটে দিয়েছে। ভূত নয়, অপরাধী। এই এই আপনার হাতে কি রয়েছে? স্যার, আমার চুল। আপনার চুল? ও অপরাধী তোমার চুল কেটে নিজের সঙ্গে নিয়ে যায়নি? না তো। অদ্ভুত একটা ব্যাপার, এই আসামি যে যে মেয়ের চুল কেটেছে সেই চুলগুলো নিজের সঙ্গে নিয়ে গেছে, কিন্তু এই 4টে মেয়ের চুল কেটে চুলগুলো বাড়িতেই ফেলে গেছে। এটা কেন আসামি করলো আর কেন? স্যার, হতে পারে যে ওদের ওপর হামলা হয়নি, ওরা এগুলো এই নিউজে দেখেছে, তাই পাবলিসিটির জন্য এমন ভাব দেখাচ্ছে যে ওদের ওপরেই হামলা হয়েছে। স্যার, দুটো মেয়ের মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। ওদের ভুল ধারণা হয়েছিল ওদের সঙ্গে এরকম কিছু হয়েছে, কিন্তু সেরকম কিছু হয়নি। তার মানে শুধু 4টে মেয়ের ওপরে হামলা হয়েছে? অদিতি, বাণী, চিত্রা আর ঈশা? ইয়েস স্যার। একটা কাজ করি, আমরা আবার নতুন করে শুরু করি যেখান থেকে এসব শুরু হয়েছিল। ক্রাইম লোকেশনের ফটোগ্রাফ, প্রমাণ, যা কিছু পাওয়া গেছে ওখান থেকে সব কটা ভালো করে চেক করো দ্বিতীয়বার। কিছু না কিছু আমরা নিশ্চয়ই ছেড়ে গিয়েছি, যেটা এবারে আমরা পাবো। অদিতি, বাণী, চিত্রা, ঈশা। পেয়ে গেছি স্যার। হ্যাঁ স্যার, ঈশার বাড়িতে যে মোমবাতি ছিল তার মধ্যে এই ফিঙ্গারপ্রিন্টটা পেয়েছি। এটা আসামির হতে পারে স্যার। যদি এই ফিঙ্গারপ্রিন্টটা আসামির হয় তাহলে সে খুব ভুল করেছে। অভিজিৎ, আমাদের ক্রিমিনালের ডেটাবেসটা চেক করো, দেখো তো এ কোনো পুরনো পাপি কিনা। স্যার। হ্যাঁ বলো। স্যার, এ তো পুরনো পাপি, কিন্তু 17 বছর বয়স। 17 বছরের? হ্যাঁ স্যার, এই 17 বছরের বাচ্চাটা কুনাল, আর কয়েক মাস আগেই মদ খাওয়ার অপরাধে আন্ডারএজ ড্রিঙ্কিং এর জন্য একে গ্রেপ্তার করা হয়েছিল। মাত্র 17 বছরের ছেলে এইসব কাজ করছিল? এটা তো ওর সাথে দেখা করলেই জানা যাবে। এমনিতে তো সিরিয়াল কিলাররা অ্যাডিকশনের মধ্যেই থাকে, নেশা করে, ড্রাগস নেয়। এ থাকে কোথায়? স্যার, এ চুনাপট্টিতে থাকে। চুনাপট্টি? তাহলে আর দেরি কেন, দেখা করে আসো ওর সাথে চুনাপট্টিতে। বিশ্বাসই হচ্ছে না, একটা 17 বছরের ছেলে এইসব কাজ করছে কি করে? কুনাল। হ্যাঁ, আপনারা কে? সিআইডি। সিআইডি? তোমার লজ্জা করে না?
পড়াশোনা করার বয়সে এইসব করছো? হ্যাঁ, কি স্যার? কে এসেছে কুনাল? আরে স্যার আপনারা? ঈশা তুমি এখানে কি করছো? স্যার এটা আমার মাসির বাড়ি, কিন্তু আপনারা এখানে? কুণালের সঙ্গে দেখা করতে এসেছি। কুনাল এ আমার কাজিন স্যার। কাজিন? তুই তোর কাজিনের চুল কেটেছিস? স্যার স্যার আমি তো স্যার ঈশা দিদির সাথে একটু মজা করেছিলাম স্যার। স্যার আমি ওই চুল কেটে দেওয়া লোকটার ব্যাপারে নিউজ পেপারে পড়েছিলাম স্যার। আমি ভাবলাম এই মজাটাও একটু ঈশা দিদির সাথে করা যাক। মা, মা আমার চুল, আর মা আমার সব ও চুল চিল্লে চিল্লে সারা বাড়ি মাথায় তুললো আর পুলিশকে ফোন করে দিল স্যার। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, সেই জন্য আমি ওই চুলগুলো ফেলে দিলাম স্যার আর চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেলাম স্যার। তুই এত বাজে মজা করেছিস আমার সাথে। দিদি সরি, আমি তোকে কখনো ক্ষমা করব না, কখনো সরি নয়। সরি দিদি সরি স্যার। স্যার আমি শুধু ঈশা দিদির চুল কেটেছিলাম স্যার, বাকি কোনো মেয়ের চুল কাটিনি আমি স্যার। আমরা তোমার কথা বিশ্বাস করবো কি করে? আপনি চাইলে আমার মাকে জিজ্ঞেস করে নিন স্যার, যে দিন ওই ঘটনাগুলো ঘটেছে ওই দিন আমি বাড়িতেই ছিলাম স্যার। তোর সব জিনিসটা মজা লাগে না জানিস? যখনই ওই মুহূর্তের কথা ভাবি ভয়ে বুকটা আমার কেঁপে ওঠে। দিদি সরি দিদি তোমার সরি। ভাগ্য ভালো যে আমরা তোমাকে অ্যারেস্ট করছি না। নিজের স্বভাব পরিবর্তন করো, নাহলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়বে তুমি। সমস্ত সিরিয়াল কিলার বা সিরিয়াল অ্যাটাকার নিজের ভিকটিমকে একটা প্যাটার্নে চুজ করে। হ্যাঁ ঠিকই বলেছো দয়া। হ্যাঁ এরকমই তো হয়। তোমার মনে আছে তো দয়া ওই কেসটা, যেখানে কিলার 40 থেকে 50 বছরের মাঝে বিজনেসম্যানকে চুজ করেছিল নিজের শিকার করার জন্য? হ্যাঁ স্যার, একটা কেসে স্যার সিরিয়াল কিলাররা তাদেরই টার্গেট করতো যাদের কাছে লাল গাড়ি আছে। ঠিক ওই রকমই এই মেয়েগুলোর কেসেও একটা ফিক্সড প্যাটার্ন আছে। স্যার সব মেয়েদেরই বয়স প্রায় 20 থেকে 35-এর মধ্যে। আর এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট ছিল স্যার, চাকরি করতো আর বাড়িতে একলা থাকতো। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকের চুল কিন্তু লম্বা ছিল। ছোট চুল আছে এরকম কোনো মেয়েরই চুল কাটা হয়নি। সেটাই তো মেন প্যাটার্ন, লম্বা চুলওয়ালা মেয়েদেরইও বেছে নিত। কিন্তু স্যার এর মধ্যেও কোনো বিশেষ পছন্দের ছিল না ওর। এই বানি আর দিয়া ওদের কোকড়ানো চুল ছিল, অদিতি আর চিত্রা ওদের চুল সোজা ছিল। এই যে সিরিয়াল কিলাররা হয় না স্যার, ওরা স্পেসিফিক হয় নিজের পছন্দের বিষয়ে। হ্যাঁ একটা ব্যাপার কমন, এই সব মেয়েদের পাশেও ক্যান্ডেল রেখে গেছে। হ্যাঁ এই নটটা দয়া, একটা ব্যাপার নোটিশ করেছো তুমি? কি হয়েছে স্যার? এই নোটস গুলো দেখো, অদিতি আর চিত্রাকে যেভাবে বেঁধেছিল চেয়ারের উপর নোটস গুলো দেখো, এখানে এক রকমের নোটস, আর দিয়া আর বাণীকে যেভাবে বেঁধেছিল এই নোটস গুলো একেবারে আলাদা। দয়া, যে নোটস দিয়ে দিয়া আর বাণীকে বাঁধা হয়েছিল এই নট গুলোকে বোলাইন নট বলে, বোলাইন নট যেরকম টাইয়ের হয় না, আর এই নট গুলোকে বলে ট্রিপল ব্যারেল নট। ট্রিপল ব্যারেল নট। কেউ কাউকে যদি বাঁধে স্যার, তাহলে তো একই রকম গিট ব্যবহার করবে, কিন্তু ও দু ধরনের গিট ইউজ করেছে। এটা মনে হচ্ছে যে আমাদের ভুল বোঝানোর চেষ্টা করছে, কিংবা এর মানসিক পরিস্থিতি ঠিক নয়, স্কিউজোফেনিক আছে ওর। হ্যাঁ কিন্তু দয়া, সবার আগে আমাদের এটা জানতে হবে ও শিকারগুলো বাছে কি করে আর কখন বেছে নিত, আর ও শিকার বেছে নিত কোন জায়গায়। হয়তো সব মেয়েরা একই অফিসে চাকরি করত, একই জিমে যেত বা একই বিউটি পার্লারে যেত, কোনো না কোনো একটা সূত্র নিশ্চয়ই আছে, আর যেটা এদের সবাইকে এক করে দিয়েছে। কিন্তু কি? স্যার এই দিয়ার বন্ধু সমর আর নবীন, ওদের বক্তব্য যে রাতে দিয়া খুন হয় ওই রাতে ওরা নাকি ডান্ডিয়া খেলতে গেছিল প্রেমাল গ্রাউন্ডে। প্রেমাল গ্রাউন্ড? হ্যাঁ স্যার, চিত্রা ওখানেই গেছিল ডান্ডিয়া খেলতে, যেই রাতে ওর চুল কাটা হয়েছিল। অদিতি আর বাণী, খোঁজ নাও তো পঙ্কজ যে ওরা প্রেমাল গ্রাউন্ডে গিয়েছিল কিনা। হ্যাঁ বস, ওই মেয়েটির মৃত্যু গলা টিপার কারণে হয়েছে। গলা টিপে মারা হয়েছে? স্যার এই হলো তার রিপোর্ট। স্যার? হ্যাঁ
স্যার আপনার সন্দেহ ঠিক ছিল স্যার। অদিতি আর বাণী সেই রাতেই ডান্ডিয়া খেলতে গেছিল যে রাতে ঘটনাটা ঘটেছিল। তার মানে হলো দয়া, আসামি প্রেমেল গ্রাউন্ডে যেত ডান্ডিয়া প্রোগ্রামে, আর কোনো লম্বা চুলালা মেয়েকে ও বেছে নিত নিজের শিকারের জন্য। ওখান থেকে বেরোনোর পর ওকে ফলো করে আর সুযোগ পেয়েই কাজ হাসিল করে নেয়। তাহলে তো একে ধরা কঠিন নয় দয়া। সেটা কি করে স্যার? ফেডরিক, ইঁদুরকে ধরার জন্য তাকে লোভ দেখানো হয়, তারপরে ওকে ট্র্যাপে ধরে ফেলে, আর ব্যাস ঠিক ওই রকমই শিকার ঠিক ঘুরে ফিরে আসবে প্রেমেল গ্রাউন্ডে ডান্ডিয়া প্রোগ্রামে, আর আমরা তার অপেক্ষা করব। কিন্তু স্যার নবরাত্রি তো শেষ হয়ে গেছে, তাহলে পরের বছরের জন্য ওয়েট করতে হবে। নবরাত্রি শেষ হয়ে গেছে তো কি হয়েছে, ডান্ডিয়ার প্রোগ্রাম আমরা নিজেরা অ্যারেঞ্জ করব, পুরো এরিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করব, ব্যানার লাগাবো, আর এইবার আসামির জন্য শিকার আমরা তৈরি করব। আমরা কিভাবে স্যার? সিম্পল ব্যাপার ফেডরিক। এবারে ডান্ডিয়ার প্রোগ্রামে থাকবে একজন লম্বা কোকড়ানো চুলালা মেয়ে, আর দ্বিতীয় একটি মেয়েও থাকবে, লম্বা সোজা চুলালা একটি মেয়ে। এখন এই নকল চুলের এক্সটেনশন আসল বলে মনে হচ্ছে। অভিজিৎ, সবকিছু ঠিক আছে? হ্যাঁ দয়া। ওকে ফাইন। হাই ম্যাম। হাই। ওয়াও, আপনি তো খুব সুন্দরী। আপনার মেকআপ খুব সুন্দর হয়েছে, স্পেশালি আপনার কার্লি হেয়ার খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। হাই। হাই। আপনার ড্রেসটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমার ড্রেসটাও খুব সুন্দর। ওহ থ্যাংক ইউ। তবে আপনার চুলটা খুব সুন্দর। স্ট্রেট করিয়েছেন নাকি ন্যাচারালি এরকম? প্রকৃতির দান এটা। ও শোনো, আমার পাশে একটা ছেলে ডান্স করছে, একটু গন্ডগোলের মনে হচ্ছে।
হ্যাঁ সারিকা, কোথায় ও? আমার পাশেই ছিল। এখানে ছিল, তাহলে গেল কোথায়? রবি, স্যার। তুমি যাও, আমি তোমার পিছনেই আছি, ডোন্ট ওয়ারি। ওকে স্যার। হ্যাঁ অভিজিৎ, আমি রবির পিছনে যাচ্ছি, তুমি সারিকার পিছনে থেকো। ওকে, আমি সারিকার পেছনে যাচ্ছি। ওকে। সারিকা, হ্যাঁ ঘাবড়িও না, আমি তোমার পেছনে যাচ্ছি, তুমি নিশ্চিন্তে যাও। ওকে। ওফো, এখানে তো কোনো অটো বা ট্যাক্সি কিছুই পাচ্ছি না। মনে হচ্ছে বাড়ি পায়ে হেঁটেই যেতে হবে। স্যার, কেউ পিছু নিয়েছে নাকি? না, এখনো পর্যন্ত কাউকে দেখতে পেলাম না। তুমি এগিয়ে যাও, যদি কেউ তোমায় ফলো করে। দয়া, আমার মনে হয় কেউ আমাকে ফলো করছে। কাউকে দেখতে পাচ্ছ? না সারিকা, অল ক্লিয়ার। ওকে। স্যার। সব ঠিক আছে? স্যার, হয়তো আজকে অ্যাটাকার ডান্ডিয়া খেলতে আসেইনি, নয়তো স্যার অন্য মেয়ের পিছনে গিয়েছে। দেখা যাক, আর একটু অপেক্ষা করি। সারিকা, সব ঠিক আছে? সারিকা, কি হলো? মনে হচ্ছে সারিকার উপর অ্যাটাক হয়েছে। সারিকার উপরে অ্যাটাক হয়েছে পুরবি, আমি ওখানে যাচ্ছি। স্যার, আমিও আসছি। ও নো, সারিকা তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। হট। আরে, এ তো ওই ছেলেটা যে ওখানে ছিল। চুল কাটার প্রচুর শখ তোর, হ্যাঁ? তোর জন্য সেলুন খোলাচ্ছি আমরা। বল, দিয়াকে কেন মেরেছিস? না 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 স্যার, আমি কাউকে মারিনি। কথা বলছিস? না স্যার, আমি কাউকে মারিনি স্যার, সত্যি বলছি। মেয়েদের চুল কাটিস? হ্যাঁ, দেখি কি এসব। সাইনোফোলিমাস? সাইনোফোলেমাস? এটাতে তো মানুষ বড় জোর সেন্সলেস হতে পারে, মরে যেতে পারে না। স্যার, আমি বলেছিলাম তো স্যার, আমি কাউকে মারিনি। আমি শুধু মেয়েদের অজ্ঞান করবার জন্য এটা ব্যবহার করতাম, যাতে করে ওদের চুলগুলো ভালোভাবে কাটতে পারি। দিয়াকে মেরেছিস কিভাবে? হ্যাঁ স্যার, আমি মারিনি স্যার, বিশ্বাস করুন আমি মারিনি। আচ্ছা সারিকা, আচ্ছা এটা কি পসিবল যে এই কেমিক্যালস দিয়ে দিয়ার খুন হতে পারে? যদি ওর এতে অ্যালার্জি থেকে থাকে তাহলে সেক্ষেত্রেই ওর মৃত্যু হতে পারে, আদারওয়াইজ। তাহলে দেখো একবার টেস্ট করে কি জানতে পারা যায়। হ্যাঁ, টেস্ট করে দেখছি। আর তুই চল, তোর বিরুদ্ধে চুল কাটা হবে, চল।
আচ্ছা, পুরবি কোথায়? ওর তো এখানে আসার কথা ছিল। পুরবি তো ও তো ফোন তুলছে না। পুরবি ল্যান্ডলাইনে ট্রাই করো। রিং হয়ে যাচ্ছে। পুরবি, পুরবি, আচ্ছা অপরাধী তো আমাদের সঙ্গে ছিল, তাহলে এগুলো করলো কে? তার মানে দুজন রয়েছে, আর দুজনে একই রকমের অপরাধ করছে। পুরবি, পুরবি, ঠিক আছো? কি হয়েছিল? স্যার ঠিক ওই রকমই হয়েছে। প্রথমে বাড়ির লাইট চলে গেল, আর তারপর আমার চোখে একটা তীব্র আলো পড়লো, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। কি? কিন্তু স্যার এই সব কিছু কিন্তু একটা মেয়ে করছিল। মহিলা? ওখানে ছেলে আর এখানে মেয়ে, ব্যাপারটা কি? কোনো ব্যাপার না, চুল তো কেটে নিয়েছে, এবার এই কাটা চুল দিয়েই ওকে আমরা খুঁজে বের করব। দেখুন সুমন ম্যাডাম, আপনি একটু বেশি ডিমান্ড করছেন। দেখুন গগন বাবু, আপনি যে কাজটা দিয়েছেন না সেটা খুব সোজা নয়, খুবই বিপজ্জনক। আপনাকে আমাদের টাকা বাড়াতেই হবে। ঠিক আছে, আমার উপর ভরসা রাখুন, আমি পরে বাড়িয়ে দেবো। পরে নয়, এখনই বাড়ান। এটা কি গগন স্যার? এই দেখুন, চুলের ভেতর কি অদ্ভুত একটা উকুন। আগে কখনো এরকম উকুন দেখিনি। আর দেখবেও না, কারণ এই উকুনগুলো সিআইডির হয়ে কাজ করে, আর এর নাম হলো মাইক্রোস্কোপিক ট্র্যাকিং ডিভাইস। আর এই জন্যই আমি তোমাকে আমার চুল কাটতে দিয়েছি, যাতে এটার সাহায্যে এখানে পৌঁছতে পারি আর জানতে পারি আসলে ব্যাপারটা কি। স্যার আমার কোনো দোষ নেই, আমি গগন বাবুর থেকে টাকা পেয়েছিলাম এসব করার জন্য। গগনবাবু টাকা দেবে, আর যদি বলে কুঁয়োতে লাভ দিতে তো তুমি দিয়ে দেবে? এখন বলো, কেন করিয়েছো তুমি এসব? আমি যে কথাগুলো বলবো সেটা একটু আশ্চর্যজনক আপনার নিশ্চয়ই লাগবে, কিন্তু এটা সত্যি যে আমাদের ব্যবসায় মানুষের চুলের দাম সোনার দামের থেকে কম নয়। কোটি কোটি টাকা রোজগার হয় এখান থেকে। উইক্স, হেয়ার এক্সটেনশন, নকল আইল্যাশেস, ফার্টিলাইজার আর অ্যামিনোসিডের মতো প্রচুর জিনিস তৈরি হয়। স্যার আপনি ভাবতেও পারবেন না যে এই চুল দিয়ে কি কি তৈরি করা যায়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি অনেক জ্ঞান দিয়েছো, কাজের কথা এসো। এসব কেন করছিলে? এই পুরো শহরে এই একটাই ফ্যাক্টরি আছে যে হেয়ার প্রসেসিং এর কাজ করে, সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ এই মানুষের চুলের সাপ্লাই কমে গেল। এই শহরের মেয়েদের মনে হঠাৎ করে এই ধারণাটা কি করে চলে এলো যে চুল বড় করতে হবে, আর সবাই চুল বড় করতে লাগলো। এই সময় আমি ভাবলাম যে কিছু একটা এরকম প্ল্যান করতে হবে যাতে এই মেয়েরা নিজে থেকেই চলে আসবে নিজেদের লম্বা চুল ছোট করবার জন্য। তাই তুমি ভাবলে যে এমন একটা ভয় তৈরি করা যাক শহরে, যাতে মেয়েরা ভয় পেয়ে গিয়ে নিজেই নিজেদের চুল কেটে ফেলে, হ্যাঁ? আর তোমার জন্য লাভই লাভ। হ্যাঁ, আর সেই জন্যই এই কাজের জন্য আমি দুজন লোককে রেখেছিলাম, সুমন আর রাজু। স্যার আমরা দুজন ডান্ডিয়াতে গিয়ে লম্বা চুলওয়ালা মেয়েদের খুঁজি, আমি স্ট্রেট চুলওয়ালা মেয়েদের, আরও কার্লি চুলওয়ালা মেয়েদের। আমরা ওদের পিছু নিয়ে ওদের বাড়ি অবধি যাই, 800 লুমিনের জোরালো আলোর ফ্ল্যাশ লাইট ওদের চোখে আমরা ফেলি, তারপরে আমরা কেমিক্যাল দিয়ে ওদের অজ্ঞান করি, ওদের চুল কাটি, তারপর আমরা ওখান থেকে পালিয়ে যাই। ঠিক আছে,
এটা তো বুঝলাম কেন আর কিভাবে করতে, কিন্তু এইসব করতে গিয়ে দিয়াকে খুন করলে কেন? স্যার আমি মারিনি ওকে, জানি না কি করে মারা গেল। হয়তো সেই সমস্ত কেমিক্যালের জন্য যা দিয়ে তোমরা মেয়েদের অজ্ঞান করতে। হয়তো ওই কেমিক্যালের জন্য ওর অ্যালার্জি হয় আর তাতেই ওর মৃত্যু ঘটে। স্যার আমি কি করে জানবো যে ওর অ্যালার্জি ছিল? আর এরকম আপনারা আমায় মিথ্যে খুনের মামলায় গ্রেপ্তার করতে পারেন না। হ্যাঁ ডক্টর সালুকে। অভিজিৎ, আমি ওই মেয়েটার বডিটা টেস্ট করেছিলাম। ভাই, ওর তো জেলোফলেমাস নামের কেমিক্যালের কোনো অ্যালার্জি নেই। অভিজিৎ, দিয়ার মৃত্যু হয়েছে গলা টেপার কারণে। আরো একটা কথা, আমি ওর ফুসফুসের মধ্যে একটা ফাইবারের টুকরো পেয়েছি, কোনো কাপড়ের ফাইবার। তার মানে এটা পরিষ্কার যে কেউ কোনো কাপড় দিয়ে অথবা কোনো বালিশ দিয়ে ওর মুখটা চেপে ধরেছিল, সেই কারণে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আর মারা গেছে। তার মানে দিয়ার চুল কাটার পরে আর আমাদের পৌঁছানোর আগে অন্য কেউ নিশ্চয়ই ছিল দিয়াদের বাড়িতে, যে দিয়ার মুখটা বালিশ দিয়ে চেপে ধরেছিল আর দিয়া মারা যায়। মানে খুনির এই চুল কাটার সঙ্গে কোনো সম্পর্কই নেই? হ্যাঁ পঙ্কজ, এই খুনি অন্য কেউ, অন্য কেউ। খুনি ওদের দুজনের মধ্যেই কেউ একজন, ওদের দুজনের মধ্যে যাদের দিয়া SOS মেসেজ পাঠিয়েছিল। সমর, তোমার মোবাইল ফোনটা সাইলেন্ট মুডে ছিল, এই জন্য দিয়ার পাঠানো SOS মেসেজ তুমি দেখতে পাওনি। হ্যাঁ স্যার। আর নবীন, তোমার ফোনের ব্যাটারি চলে গেছিল, তাই তো? রাইট স্যার। মিথ্যে। স্যার আমরা মিথ্যে কথা কেন বলবো স্যার? তাহলে কি মোবাইল কোম্পানি মিথ্যে কথা বলছে? হ্যাঁ, এটা ওদেরই রিপোর্ট। এই রেকর্ড অনুযায়ী পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমরা দুজন তোমাদের বাড়িতে ছিলে না। স্যার আমি আমার বাড়িতেই ছিলাম স্যার। আবার মিথ্যে, মিথ্যে বলছো তুমি। তুমি রাধিকার বাড়িতে ছিলে, রাধিকার বাড়িতে। রাধিকা? স্যার আমি কোনো রাধিকাকে সেই রাধিকা তোমার দ্বিতীয় গার্লফ্রেন্ড, যার জন্য তুমি দিয়ার সঙ্গে ব্রেকআপ করতে চাইছিলে। ওহো, আমরা কি করে জানতে পারলাম? সেটা আসলে এই ডায়েরির জন্য, দিয়ার পার্সোনাল ডায়েরি। চিনতে পারলে? এর মধ্যে ওর সব কথা লেখা রয়েছে। তোমায় খুব ভালোবাসতো, তাই না? অতটাই ভালোবাসতো যতটা নবীন ভালোবাসতো দিয়াকে। কি? নবীন তুই দিয়াকে ভালোবাসতিস? হ্যাঁ, এত ভালোবাসতো যে সবসময় দিয়ার সিকিউরিটির কথা চিন্তা করত, আর সেই কারণেই ও ওকে এই পেন্ডেন্ট এনে দিয়েছিল। আর SOS মেসেজ পাওয়ার পরে ও খুব তাড়াতাড়ি ওর বাড়িতে পৌঁছেছিল। তো নবীন সেই রাতে কি হয়েছিল সেটা তুমি বলবে নাকি আমরা বলবো? স্যার ওই রাতে দিয়া 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 ওঠো, দিয়া জল, দিয়া 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 ওঠো, দিয়া দিয়া তুমি 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 ঠিক আছো? দিয়া এসব কে করেছে? তোমাকে কে বেঁধেছে? সমর কোথায়? কি বললে তুমি? সমর কোথায়? আমি আমার সব কাজ ছেড়ে তোমার কাছে ছুটে চলে এলাম আর তুমি এখন বলছো সমর কোথায়? SOS মেসেজ তো ও পেয়েছে, তাহলে ও সাহায্য করতে কেন এলো না যখন তোমার ওকে সব থেকে বেশি প্রয়োজন? দিয়া শোনো, যদি এই দুনিয়ার সব থেকে বেশি কেউ তোমায় ভালোবাসে তবে শুধু সেটা আমি, আর কেউ নয়, সমরও নয়। নবীন, আমি তোমার ভাবনাকে সম্মান করি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। প্লিজ এইসব ছাড়ো, আর প্রথমে আমাকে খোলো আর পুলিশকে ডাকো। মনে হচ্ছে কেউ আমার চুল কেটে দিয়েছে। কেটে যাওয়া চুল তো আর ফেরত পাবে না, কিন্তু ভেঙে যাওয়া হৃদয় দ্বিতীয়বার আর জুটতে পারে না। নবীন, নবীন কোথায় যাচ্ছ? নবীন, কি করছো নবীন? নবীন, নবীন। যদি আমি দিয়াকে এত না ভালোবাসতাম তাহলে আমি হয়তো ওর প্রাণও নিতাম না। ভালোবাসা, যাকে তুমি ভালোবাসা বলছো সেটা ভালোবাসা নয়, স্বার্থপরতা। যদি তুমি দিয়াকে সত্যিই ভালোবাসতে তাহলে ওর খুশিটাকেই তুমি নিজের খুশি মনে করে নিতে, কিন্তু না, তুমি শুধুমাত্র ওকে পেতে চেয়েছিলে, ব্যাস। নিজের ভালোবাসা বাঁচাতে সবাই নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেয়। ভালোবাসার গলা টেপে না, ভালোবাসার মিথ্যে নাটকে তোমাকে খুনি তৈরি করেছে।
নিজেরই ভালোবাসাকে তুমি খুন করে দিয়েছো, মেরে ফেলেছো দিয়াকে। তোমার হয়তো ফাঁসিই হবে।